অনামিকা মণ্ডলের লেখা গল্প অস্তরাগ আজ আবার শুরু হলো। এই সমাজসেবীদের জন্য মাথা খারাপ লাগে সুবিমলের। নির্বিবাদে সুবিমল কোনোদিনই কোনো কিছুর জন্য খুব একটা প্রতিবাদ করে না, তবে এবার মনে হয় এর একটা বিহিত হওয়া দরকার। মনে মনেই গজরাতে থাকে সে। রোজ রোজ সমাজসেবার নামে তাদের ফল, মিষ্টি বিতরণ, মেডিসিন ক্যাম্প এগুলোকে জাস্ট নেওয়া যাচ্ছে না। এখন আবার পুজোর আগে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার ধুম। আরে বাবা, বৃদ্ধাশ্রমে থাকা মানেই যে করুণার পাত্র নয়। রাগ কমাতে একটু ঘাড়ে মাথায় জল দিয়ে বারান্দার ইজি চেয়ারে বসে সুবিমল। সূর্য তখন অস্তে যাওয়ার মুখে। আরাম করে চোখ বন্ধ করতেই সুবিমলের চোখের সামনে পুরনো দিনগুলো ভেসে ওঠে। 4 ভাই আর 1 বোনের সবার বড় সুবিমল। বাবা মারা যাওয়ার পর ভাইদের মানুষ করা, বোনকে বিয়ে দেওয়া, সব কিছু দায় দায়িত্বে সিংহভাগই এসে পড়ে সুবিমলের উপর। এই সব করতে গিয়ে কেটে যায় জীবনের অনেকগুলো বসন্তই। তাও যখন বিয়ে করবে ঠিক করে, সেই সময়ই ওর বোন ছন্দা বিধবা হয়ে ওদের বাড়িতে এসে ওঠে। আদরের ছোট বোন একাকী জীবন কাটাবে, আর সে বউ নিয়ে সংসার করবে, এই ভাবনাটা তখন তাকে বেজায় পীড়া দিচ্ছিল। ফলে বিয়ে করে সংসারী হওয়ার ইচ্ছেটা তখন চলে গিয়েছিল সুবিমলের। তবে ছোট ভাইদের বিয়ে দিয়ে সংসারী করেছেন, আর তিনি হয়ে উঠেছেন সংসারের সবার গার্জিয়ান। এত সব কিছুর মধ্যেও তার প্রধান শখ ছিল ট্রেকিং করা। নিজে খুব ভালো রোজগার করতেন, তাই শখ পূরণে খুব একটা অসুবিধা হতো না। ট্রেকিং করতে গিয়েই বন্ধুত্ব হয় অমলেন্দুর সাথে। হাসি খুশি আলাপি অমলেন্দুর সাথে বন্ধুত্ব গাঢ় হতে খুব বেশি দিন লাগেনি সুবিমলের। অমলেন্দুরা নিঃসন্তান। অমলেন্দুর বউ শিবানীকেও ছোট বোনের চোখেই দেখতেন সুবিমল। হঠাৎ করে শিবানী সেরিব্রাল অ্যাটাকে মারা যায়। অমলেন্দু একা হয়ে পড়ে। সে সময় সুবিমল খুব করেছিল অমলেন্দুর জন্য। তারপর অমলেন্দুই আর একা থাকতে না পেরে চলে আসে এই অস্তরাগ বৃদ্ধাবাসে। সুবিমল তখন থেকেই এখানে আসতো। এর বছর 3 পরে সুবিমলের বোন ছন্দাও মারা যায়। ছন্দার ছেলের সংসারে কিছুদিন, অন্য ভাইদের সংসারে কিছুদিন থাকলেও কোথাও যেন আর সেভাবে মন বসছিল না সুবিমলের। তখন অমলেন্দুই জোর করে এখানে নিয়ে আসে। এখন এখানে নিজের সমবয়সী লোকেদের মধ্যে থেকে দিনগুলো বেশ কেটে যায় ওর। তবে আজও পরিবারের সবাই সুবিমলকে যথেষ্ট সম্মান করে। পালা পার্বণে সুবিমল ভাইদের বাড়িতে কাটায়। সে বৃদ্ধাশ্রমে আছে বলে নিজেকে কখনো অবহেলিত মনে হয়নি। কিন্তু এই উঠতি সমাজসেবীর দল তাদেরকে অবহেলিত না বানিয়েই ছাড়বে না। এইসব ভাবনার মাঝে সুবিমলের মনে পড়ে যায় যে ওর বই আনতে লাইব্রেরিতে যেতে হবে। বৃদ্ধাশ্রমে একটা লাইব্রেরি আছে। সুবিমল সেখান থেকে নিয়মিত বই এনে পড়ে। লাইব্রেরিতে ঢুকেই সুবিমলের দেখা হয়ে গেল রত্না বোসের সাথে। এই রত্না বোস এককালে একটি নামকরা কলেজের প্রিন্সিপাল ছিলেন। নানা বিষয়ে ওনার অগাধ জ্ঞান। এখনও প্রায় সময় দেশে বিদেশে অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করেন। তবে স্বামী মারা যাওয়ার পর নিজের বাড়িতে একা থাকাটা নিরাপদ মনে করেননি বলেই এখানে চলে এসেছেন। ওনার ছেলেমেয়েরা বিদেশে থাকে। বছরে একবার করে তিনি তাদের কাছে যান। অন্যান্য দিন দেখা হলে নানা ব্যাপারে কথা বলেন উনি সুবিমলের সাথে। কিন্তু আজ ওনার থমথমে মুখটা দেখে বেশ খারাপ লাগলো সুবিমলের। কি হয়েছে জিজ্ঞাসা করবে কিনা যখন ভাবছে, তখনই বৃদ্ধাশ্রমের আর এক আবাসিক সমর গুহর সাথে দেখা। সমর গুহর মুখে বিরক্তির ছাপ। তাও তিনি রত্না বোসকে বললেন, খুব খারাপ ঘটনা দিদি। কৌতূহল চাপতে না পেরে কি হয়েছে সেটা জিজ্ঞাসা করেই ফেলল সুবিমল। প্রত্যুত্তরে রত্না বোস যা বললেন তার সারমর্ম হলো, গতকাল উনি একটা কনফারেন্স সেরে দিন 7 পর বৃদ্ধাশ্রমে ফেরেন। উনি ঢোকার সাথে সাথেই কয়েকটি ছেলে মেয়ে ওনাকে বৃদ্ধাশ্রমের ভেতরে যে মেডিকেল ক্যাম্প ওরা করছিল সেখানে নিয়ে যায়। রত্নাদেবী কদিন না থাকায় এই ক্যাম্পের বিন্দু বিসর্গও জানতেন না। উনি কিছু বোঝার আগেই ছেলে মেয়েগুলো তার হাতে কতকগুলো ফল মিষ্টি তুলে দিয়ে ছবি তোলে। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, ছেলে মেয়েরা বিদেশে থাকে, মায়ের কোনো খোঁজ নেয় না, মা অসুস্থ, বৃদ্ধাশ্রমে রয়েছে। আমরা স্বেচ্ছাসেবীরা অস্তরাগে মেডিকেল ক্যাম্প করাতে ওনার চিকিৎসা হলো। অসুস্থ মানুষকে খাওয়ার ফলও আমরা দিলাম। এই লেখার সাথে ওনার ছবি। রত্নাদেবী ছবিগুলো দেখিয়ে প্রায় কেঁদেই ফেললেন। তারপর বললেন, জানেন এর জন্য আমার কত সম্মান নষ্ট হলো।
আমার ছেলে মেয়েরাও খুব কষ্ট পেয়েছে। ছেলে তো বারবার আমাকে ওর কাছে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাই না। তাছাড়া আমার মেয়েও ওর বাবা মারা যাওয়ার পর কলকাতায় ফিরে আসতে চেয়েছিল, আমিই বারণ করেছি। মেয়ে আমার বিদেশে গবেষণা করছে, আমার জন্য ওর গবেষণার ক্ষতি হোক তা আমি চাইনি। সত্যি বলতে কি, আমি চেয়েছিলাম ওরা আমাকে নিয়ে যেন অযথা চিন্তা না করে। আমি বাড়িতে একা থাকলে ওরা দুশ্চিন্তা করতই, তাই আমি এখানে চলে আসি। আর এখানে তো আমি ভালোই আছি। বাড়ির জন্য মাঝে মাঝে খারাপ লাগে ঠিকই, তবে আপনাদের সবার মাঝে থেকে মন খারাপ করার সুযোগ কোথায় বলুন? আপনারা তো আপনজনের মতো আগলে রেখেছেন। আর আজ এই ঘটনায় আমার মান সম্মান বলে কিছুই রইল না। আমার মেয়ে এবার সব ছেড়ে চলে আসবে। জানেন, ওর এই গবেষণাটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমি পারিনি, আমার মেয়ে করছিল। কিন্তু এই ঘটনার পর সবাই আমার ছেলে মেয়েদের দিকে আঙুল তুলছে। আমাকে ওরা বারবার বলছে কেন আমি আমার অসুস্থতার কথা তাদের জানাইনি। উফ, কি যে অশান্তি! একটানা কথাগুলো বলে হাঁপাতে থাকে রত্না বোস। সুবিমল একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে লাইব্রেরির বাইরে আসে। এই সময় সুবিমলের ভাগ্নে সৌরভ তাকে ফোন করে। সুবিমল ফোনটা ধরলে সৌরভ বলে, মামা, তুমি আমাদের কাছে চলে এসো প্লিজ। সুবিমল হকচকিয়ে বলে, কেন, কি হলো? সৌরভ বলে, কিছু মনে করো না মামা, তুমিই তো আমাকে বাবার অভাব কোনোদিন বুঝতে দাওনি। সেই আমি তোমাকে মা মারা যাওয়ার পর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, আমাদের ক্ষমা করো মামা। সুবিমল এবার বলে, আমি নিজেই এখানে এসেছি, তোমরা তো পাঠাওনি, কি হয়েছে বলবে? ফোনের অপর প্রান্ত থেকে সৌরভ বলে, মামা, তোমাদের ওখানে কে একজন ভদ্রমহিলা অসুস্থ, তার ছেলে মেয়েরা বিদেশে থাকে, দেখে না, এইসব খবর পেলাম, তাই খুব চিন্তা হচ্ছে। এবার সুবিমল বুঝল দুশ্চিন্তার উৎসটা। রাগে মাথা দপদপ করতে লাগলো সুবিমলের। প্রতিদিনই রাতের খাবার সময় আবাসিকেরা ডাইনিং রুমে আড্ডা জমায়। সারাদিন কে কী করলো সেই সব গল্পই হয়। আজ সেই আড্ডাটায় অন্যদিনের মতো খুশি ছোঁয়া নেই, বরং সবার রাগই প্রকাশ পেল। বেশিরভাগই স্বাধীনভাবে জীবনের প্রান্তবেলাটা কাটাবে বলে এখানে এসেছে। মাস গেলে অনেকগুলো টাকা বৃদ্ধাশ্রমকে দেয়। এই বৃদ্ধাশ্রমে বেশিরভাগ অর্থবান মানুষেরাই থাকে, তাই ফ্রি মেডিকেল চেক আপ, ফল বিতরণ এগুলো তাদের প্রয়োজন নেই। অথচ কিছু মানুষের অদ্ভুত মানসিকতার জন্য অকারণেই দয়ার পাত্র হচ্ছেন তারা, যেটা তাদের আত্মসম্মানের যথেষ্ট আঘাত করছে। বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষের সাথেও এ বিষয়ে কথা হয়েছে। তারা জানিয়েছে, সেদিন যারা মেডিকেল ক্যাম্পে ফল বিতরণ করেছিল তারা এলাকার প্রভাবশালী রাজনৈতিক দল। সামনে ভোট, তাই এদের সমাজসেবার ধুম পড়েছে। এদের কথা অমান্য করার সাহস কর্তৃপক্ষের হয়নি। না করতে দিলে হয়তো রাত বিরেতে এসে ঝামেলা করত। তখন এই বৃদ্ধ মানুষগুলোকে নিয়ে তারা কি করত? তবে এই ঘটনার জন্য রত্নাদেবীর কাছে তারা ক্ষমা চেয়ে নিয়ে ঘটনাটা ধামাচাপা দিল। আজ পুজোর সপ্তমী। বৃদ্ধাশ্রমে আজ সাজো সাজো রব, কারণ বৃদ্ধাশ্রমের সকল আবাসিকেরা আজ ঠাকুর দেখতে যাবে। অমলেন্দু তার এক পরিচিত ট্রাভেল এজেন্টের কাছ থেকে দুটো বড় ভলভো বাস ভাড়া করেছে। একটিতে তারা উঠেছে, অপরটি ফাঁকা। রত্নাদেবীর এক ছাত্রী একটি নামকরা নিউজ চ্যানেলের সিনিয়র জার্নালিস্ট। রত্নাদেবী তাকে আজ ডেকেছেন ওদের আজকের কর্মকাণ্ড কভার করার জন্য। একে একে বৃদ্ধাশ্রমের প্রায় সব আবাসিকেরা একটি বাসে উঠল। বাস চলতে শুরু করলো। তার পিছনের ফাঁকা বাসটি আগের বাসকে অনুসরণ করলো। বাস এসে দাঁড়ালো ওদের বৃদ্ধাবাসে ফ্রি মেডিকেল ক্যাম্প করা স্বেচ্ছাসেবী সংস্থার নেতার পুজো প্রাঙ্গণে। সেখানে তখন হরেক রকম পোশাক পরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আড্ডা দিচ্ছিল। অমলেন্দুরা ওখানে গিয়ে ওদের বলল বাসে এসে বসতে। ওরা প্রথমে না করেও পরে অমলেন্দুদের অনুরোধে বাসে গিয়ে বসলো। তখন রত্নাদেবীরা সবার হাতে একটা করে খাবারের প্যাকেট দিয়ে মাইক হাতে বলতে থাকেন, আমাদের সমাজে বেকার সমস্যা একটা বড় সমস্যা, কিন্তু বেকারদেরও ইচ্ছে করে আরামদায়ক গাড়িতে চড়ে ঠাকুর দেখতে, ভালো খাবার খেতে। তাই তো আমরা সবাই মিলে চাঁদা তুলে আজ আমাদের পাড়ার বেকার যুবক যুবতী যারা সমাজের চোখে অবহেলিত তাদের নিয়ে ঠাকুর দেখতে চলেছি, খাবারও খাওয়াচ্ছি। বাসের মধ্যে সব কিছুই ওই সাংবাদিক মহিলাটি ছবি তুলছিলেন।
রত্না দেবীর কথা শুনে বাসের ছেলেমেয়েরা খুব রেগে যায়। একজন তো চিৎকার করে বলল, কে বলল আমরা বেকার? আর যদি বেকার হয়েও থাকি তাতে আপনার কি অসুবিধে? আপনারা আমাদের একটা করে খাবারের প্যাকেট দিয়ে এইভাবে অপমান করতে পারেন না। জানেন আমরা কত রকম সেবার কাজ করি? এবার অমলেন্দু মুখ খুলল, জানি তোমরা সমাজ সেবা করো, তাই তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল। সমাজ সেবার আগে কোনোদিন কি জিজ্ঞাসা করেছো যাকে সেবা দিচ্ছ তার সত্যি সত্যি সেবা লাগবে কিনা, সে সত্যি অবহেলিত কিনা? এই যে সেদিন তোমরা আমাদের বৃদ্ধাবাসে মেডিকেল ক্যাম্প করে আমাদেরকে অবহেলিত করে দিলে, তাতে আমাদের কেমন লেগেছে তার খোঁজ নিয়েছো? বৃদ্ধ মানেই সে অবহেলার পাত্র, এ কথা তোমাদের কে বলল? ছেলেমেয়েরা মুখ নিচু করে বসে রইল। তখন সুবিমলই বলল, তোমরা আমাদের মতো বুড়োদের জন্য ভেবেছ, তার জন্য মেডিকেল ক্যাম্প, ফল মিষ্টি দিয়েছ, তাও ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু তোমরা যে সমাজসেবা করলে সেটাকে এত ছবি তুলে লোক জানানোর কি দরকার ছিল বলো? একটি মেয়ে মৃদুস্বরে বলল, ছবি না তুললে তো আমরা যে সমাজসেবা করি সেটা লোকে জানতেই পারবে না। বৃদ্ধা ডলি দেবী বললেন, লোকে না জানুক মা, ভগবান তো জানতো। ভালো কাজ করে প্রচার করলে তার কোনো মাহাত্ম্য থাকে না। তারপর বৃদ্ধারা সেদিনের ঘটনার ফলে তাদের কতটা অসম্মানের মুখে পড়তে হয়েছে সেটা বললেন। এও বললেন, বৃদ্ধাশ্রম নিয়ে প্রচলিত ধারণা ভাঙার সময় এসেছে। এখনো মানুষ অতটা খারাপ হয়নি যে তারা তাদের গুরুজনদের বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে দায়িত্ব সারবে। তাই অকারণে বৃদ্ধাশ্রমটাকে সমাজসেবার জায়গা না বানানোই ভালো। তারপর বললেন, ভালো কাজ করলে মানুষ জানবেই, অকারণে তার প্রচার করতে গিয়ে অন্যকে বিপদে না ফেলাই ভালো। সব শুনে বাসের ছেলে মেয়েদের দল নিজেদের ভুলটা বুঝতে পারল। তখন তারা বলে, আজকের ঘটনা যদি নিউজে দেখায় তো তাদেরও সম্মানহানি হবে। রত্না দেবী সবাইকে অভয় দিয়ে বললেন, এই সব ছবি সবই ডিলিট করে দেওয়া হবে। তোমরা যে বুঝতে পেরেছ এতেই আমরা খুশি। সেই শুনে বাসের ছেলেমেয়েরা বাস থেকে নামতে যায়। তখন অমলেন্দু বাধা দিয়ে বলে, আরে যা হয়েছে ভুলে যাও, আজ উৎসবের দিন, তোমাদের জন্যই বাস ভাড়া করলাম, আর তোমরাই চলে যাবে? তোমরাও আমাদের সাথে চলো, আমরা নেমে অন্য বাসটায় আছি। আজ আর প্রবীণ আর নবীনে কোনো বিরোধ নেই, একসাথে আমরা ঠাকুর দেখব। তখন একটি মেয়ে এসে রত্না দেবীর হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দিন, ওই দিন ছবিটা আমিই তুলে সোশ্যাল সাইটে দিয়েছিলাম, কিছু না বুঝেই আপনার অপমান করেছি। রত্না দেবী সম্মতিসূচক ঘাড় নাড়িয়ে বললেন, দিলাম ক্ষমা করে। তারপর সবার সাথে বাস থেকে নেমে অপর বাসটায় বসলেন। দুটো বাস পরপর প্রবীণ ও নবীনদের নিয়ে শরতের কাশফুলে ভরা মাঠের পাশ দিয়ে শিউলির গন্ধ মেখে উৎসবে সামিল হওয়ার জন্য রওনা হলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।